শুভ সন্ধ্যা। মহিলা বিষয়ক অনুষ্ঠান ঘরোয়ার পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। আপনারা যারা টিভি সেটের সামনে বসে আমাদের অনুষ্ঠান উপভোগ করছেন, তারা ইচ্ছে করলে শিক্ষণীয় বিষয়গুলো লিখে দিতে পারেন। আমাদের আজকের বিষয় রান্নাবান্নার টুকিটাকি, সেলাই ফোড়াই, কুটির শিল্প, জাপানিদের তৈরি অরিগামি। সর্বশেষে আছে মতামত অনুষ্ঠান। আমাদের আজকের বিষয় প্রাথমিক বিদ্যালয়ে উন্নতর বিজ্ঞান ভিত্তিক শিক্ষা ব্যবস্থা এবং ইংরেজি শিক্ষার প্রসারে প্রতিবন্ধকতা কোথায়। চলুন প্রথমে রান্নাবান্না যিনি আমাদেরকে করে দেখাবেন তার সাথে আলাপ করা যায়। আপনার নাম? কোহিনুর কামাল। আপনি আজকে আমাদেরকে কি দেখাচ্ছেন? আমি আজকে আপনাদেরকে দুটো ভর্তার সাথে পরিচয় করিয়ে দিব। একটি হলো খোসার ভর্তা, অন্যটি হলো ঢেঁড়সের। প্রথমে আমি খোসার ভর্তা সম্পর্কে বলছি। 1 কেজি ওজনের একটি সবুজ কুমড়া, কাঁচামরিচ ফালি 3-4টি, পেঁয়াজ কাটা 2টি, রসুন বাটা আধা চা চামচ, আদা বাটা আধা চা চামচ, জিরা বাটা আধা চা চামচ, হলুদ আধা চা চামচ, সরিষার তেল 4 টেবিল চামচ। প্রথমে সবুজ কুমড়াটিকে এইভাবে পাতলা করে খোসা ছাড়িয়ে খুব পাতলা করে খোসা ছাড়িয়ে খোসাটিকে ধুয়ে হালকা অল্প পানিতে সিদ্ধ করে ভালোভাবে বেটে নিব। কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ সব উপকরণ তেলে দিয়ে 2 মিনিট তেলে নাড়তে থাকবো। মশলা হালকা বাদামি হয়ে আসলে বাটা খোসার অংশটুকু তেলে দিয়ে দিব। তেলে 5 মিনিট চুলার আঁচ কমিয়ে খোসার অংশটুকু নাড়তে থাকবো। খোসার গায়ে লবণ দেওয়ার কথাটা ভুলে গেছেন। এটা হ্যাঁ, লবণ পরিমাণ মতো লবণ দিতে হবে। খোসার গায়ের পানি শুকিয়ে আসলে ডিম 2টি ফাটিয়ে দিয়ে দেব। ডিম দেওয়ার পর 2-1 মিনিট পরেই চুলা থেকে নামিয়ে ফেলবো। ঠান্ডা হলে ঠিক এইভাবে সুন্দর করে যার যার ইচ্ছা মতো টেবিলে সাজিয়ে দিতে পারি। এই ভর্তাটি খেতে অনেকটা গরু বা খাসির মগজের মতো লাগে। আসলেই তাই। আমাদের বর্তমান যুগে রোগবিলাস যে হারে বাড়ছে, সেজন্য আমাদের সবাইকে সবজি পদ্ধতিতে আসতে হবে এবং মেহমানদের আপ্যায়ন করতে হবে। তো উনি বললেন আমাদেরকে গরু এবং খাসির মগজের মতো লাগে। অবশ্যই আজকে বাসায় গিয়ে রান্নবেন। কিন্তু চলুন ওনার দ্বিতীয় খাবারের সাথে আমরা পরিচিত হই। এবার ঢেঁড়সের পালা। কচি ঢেঁড়স 10-12টি, পেঁয়াজ কাটা 2টি, লেবু কাটা 1 ফালি, শুকনো মরিচ টালা 2-3টি, ধনে পাতা 2টি, সরিষার তেল 2 টেবিল চামচ। প্রথমে কচি ভেন্ডিকে গরম পানিতে হালকা সিদ্ধ করে নিয়ে ঠান্ডা হলে পাতলা কেটে নেব। পেঁয়াজ সহ সব উপকরণ মেখে কাটা ভেন্ডিকে পেঁয়াজের সাথে মিশিয়ে ফেলবো। মেশানোর পর ঠিক দেখতে এরকম হবে। আমরা ইচ্ছে করলে একটু চ্যাপটা করে নিতে পারি না? হ্যাঁ, ইচ্ছে করলে আমরা এই ভর্তাটির সাথে 2 টুকরো ইলিশ মাছ ছেঁকে কাটা বেছে মিশিয়ে দিতে পারি। অর্থাৎ আমরা যে কোনো মাছকে একটু সিদ্ধ করে যে কোনো ভর্তার সাথে মিশাতে পারি। তাহলে ভিন্নতর হবে এবং গরমে এই ভর্তাটি খুবই সুস্বাদু লাগবে। আপনাকে আপা সুন্দর ভর্তা শেখানোর জন্য অনেক অনেক ধন্যবাদ। আমাদের এবারের পরিবেশনা সেলাই ফোড়াই। আজকের বিষয় পুরানো কাপড়কে কিভাবে অন্যভাবে ব্যবহার করবেন। পুরানো কাপড় বলতে বেনারসি, কাতান, চুমকি, জরি শাড়ি আমরা অনেক পয়সা খরচ করে কিনে থাকি, কিন্তু পরা হয় কম। এগুলো আলমারিতে থাকতে থাকতে একসময় পচে যায়, নষ্ট হয়ে যায়। এর পাড়গুলো, আঁচলগুলো কিন্তু বেশ ভালোই থাকে। চলুন আজকে আমরা দেখি এগুলোর অন্য কিভাবে ব্যবহার করা হয়েছে। আপনার নাম? আমার নাম নাজু। আপনি আমাদেরকে আজকে পুরানো কাপড়ের কি ব্যবহার দেখাচ্ছেন, এটা একটু? হ্যাঁ, আমার হাতে একটি কামিজের ইয়োগ কাটা রয়েছে। আমি এটি একটি নতুন কামিজের কাপড়ে সেট করব। এটি একটি জরি পুরানো কাপড়ের কাট থেকে নেওয়া হয়েছে। বেশ সুন্দর। এরপর একটি ব্যাগ
এই ব্যাগটি প্রথমে সালাদ ছড় দিয়ে তৈরি করে চট দিয়ে তৈরি করে পরে পরে টিস্যু কাতানের পুরানো আঁচল দিয়ে আঁচলের লাগাচ্ছি। কাপড় দিয়ে ডিজাইন করে পুঁতি ও চুমকি বেশ চমৎকার হয়েছে। বসালাম। এরপরে এরপরে এর একটি ফটো ফ্রেম আছে, এই ফটো ফ্রেমের উপরে বেনারসি পাড় কেটে লাগানো হয়েছে। চমৎকার। এটি একটি দুধের টিন, এই টিনের উপর ভালো করে পেস্টিং করে বেনারসি পাড় বসিয়ে দেওয়া হয়েছে। হ্যাঁ। ইচ্ছে করলে এটিকে আপনি ফ্লাওয়ার বাস অথবা কলম স্ট্যান্ড হিসেবে ব্যবহার করতে পারেন। এরপর চমৎকার শাড়ি। একটি শাড়ি দেখতে পাচ্ছেন, এটি একটি বেনারসি পাড় কেটে কটন শাড়িতে লাগানো হয়েছে। এটিও দেখতে অনেকটা টাঙ্গাইলের টাঙ্গাইল মতো, শাড়ির শাড়ির মতো মতন। অনেক সুন্দর। হ্যাঁ। এরপরে এরপরে এটি একটি বেনারসি শাড়ি, এটিও ওয়ালমেট করলাম। আচ্ছা। এটা প্রায় 25-30 বছরের পুরানো শাড়ি। হ্যাঁ, চমৎকার। এরপর কাজটা কিভাবে করছেন আমাদেরকে একটু এটা যদি দেখেন। হ্যাঁ, দেখাচ্ছি। আমার হাতে একটা পুরানো শাড়ি আছে, এটিকে আমি কাঁচি দিয়ে দুপাশ দিয়ে কিছু কাপড় রেখে কাটতে হ্যাঁ, হবে। সূক্ষ্মভাবে কেটে কিভাবে আমি ওড়নাতে লাগালাম সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। প্রথমে আমি আইকে গাম দিয়ে এটাকে পেস্টিং করলাম। অর্থাৎ আইকে গাম দিয়ে প্রথমে পেস্টিং করে নিতে হবে হ্যাঁ, ভালো করে। পেস্টিং করে নিয়ে তারপর বসাতে। সূক্ষ্মভাবে এটিকে বসাতে হবে। বসাতে হবে। বসিয়ে পরে আমি এটিকে অথবা জড়ি দিয়েও পারা যায়। হ্যাঁ, জোর দিয়েও পাওয়া যায়। সুতা দিয়ে এটিকে আমি ব্যাক স্টিচ হিসাবে ব্যাক স্টিচ দিয়ে তৈরি করলাম। আপনি ইচ্ছে করলে গিট স্টোন অথবা বোতাম স্টিচ দিয়েও রেডি করতে পারেন। এই পুরানো কাপড়গুলোকে প্রথমে যদি কাজে লাগাতে যান তাহলে প্রথমে উল্টা পিঠে ইস্ত্রি করে ব্যবহার করতে বেশ পারেন। সুন্দর চমৎকার একটা কাজ আমরা দেখলাম। খুব সহজে আমরা অনেক কিছুতে এই কাজটি এ ধরনের কাপড় কেটে কাজ ব্যবহার করতে পারি। ধন্যবাদ আপনাকে। আপনাকেও ধন্যবাদ। আমাদের এবারের পরিবেশনা কুটির শিল্প। সাধারণত ঘরে বসে যে কাজগুলি করা হয় তাকে আমরা কুটির শিল্প বলে থাকি। চলুন দেখা যাক আমাদের কুটির শিল্পে আজকের আইটেম। তোমার নাম? আমার নাম মিলি। তুমি আজকে আমাদেরকে কি দেখাচ্ছ? আমি একটি সাবান দিয়ে কিভাবে একটি ডেকোরেশন পিস তৈরি ঝুড়ি তৈরি করা যায় সেটি দেখাবো। আচ্ছা, ঠিক আছে, শুরু করো তোমার কাজটা। আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে একটি সাবান। এই সাবান দিয়ে আমি একটি ডেকোরেশন পিস ঝুড়ি তৈরি করব। এই ঝুড়ি তৈরি করতে দরকার একটি সাবান, সাদা রিবন, লাল রিবন, আলপিন, সাদা পুঁতি, ঠিক এই ধরনের একটি চুড়ি, একটি সুতা, আলপিনে সাদা রিবন দিয়ে ঠিক অন্য ধরনের একটি প্যাঁচ দিব। প্রথমে আমাকে রিবন পেঁচানোর ঠিক এইভাবে শুরু নিচে করতে থেকে হবে, শুরু নিচ করতে হবে। থেকে শুরু করতে হবে। প্রথমটার মতোই অনেকটা না? পুঁতিগুলো সামনে সামনে আনতে হবে। তারপর ঠিক এইভাবে একটার ভিতর একটা উপর থেকে নিচে, নিচ থেকে আবার উপরে উপরে, এইভাবে মোট 3বার রিবন পেঁচাতে হবে। তিনটি ঠিক লাইন করতে হবে। একইভাবে, হ্যাঁ, ঠিক একইভাবে উপরেও করতে হবে এবং নিচেও করতে হবে যাতে আলপিনটি দেখা না যায়। তারপর আলপিনগুলি ভালো করে ঢুকিয়ে দিতে হবে। রিবন পেঁচানো হয়ে গেলে রিবন পেঁচানোর পর সাবানটিকে দেখতে ঠিক এরকম দেখাবে। এখন আমি একটি চুড়িতে লাল রিবন পেঁচাবো। রিবন পেঁচানোটি ঠিক এভাবে শুরু করতে হবে। দেখুন আমি একটা গাম লাগিয়ে রিবন আইকে গাম লাগিয়ে দিলাম। আমার রিবন পেঁচানো হয়ে গেলে এখন হচ্ছে কীভাবে গোলাপ ফুলটা তৈরি করা যায়। প্রথমে ত্রিভুজ আকৃতি ভাঁজ করে তারপর এটাকে ঠিক এইভাবে, তারপর এইভাবে, তারপরে এইভাবে, এভাবে আমাকে গোলাপ ফুল তৈরি করতে হবে। তারপর এটা ছেড়ে দিয়ে একটু টেনে আমাকে সুতা দিয়ে বেঁধে দিতে হবে। না দেখুন ঠিক এরকম হয়ে যাবে ফুলটি। তারপর ফুলে আলপিন ঢুকিয়ে চুড়ির রিবনে ঢুকিয়ে, দুইটি ফুল আমাকে চুড়ির রিবনে ঢুকাতে হবে। তারপর আমি এটা সাবানে ঢুকিয়ে একটি ঝুড়ি তৈরি চমৎকার হয়ে ঝুড়ি গেল। হয়েছে। আমরা ইচ্ছে করলে এটা ড্রয়িং রুমে রেখে এয়ার ফ্রেশনের কাজও করতে পারি, তাই না? যেহেতু সাবান আছে। তোমাকে এত সুন্দর কাজটি দেখানোর জন্য অনেক অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। এবার আমাদের পরিবেশনা জাপানিদের সৃষ্ট অরিগামি। দেখা যাক আজকের পর্বে কি আছে। আপনার নাম? আমার নাম হেনা।
আপনি আজকে আমাদেরকে কোন আইটেমটা দেখাচ্ছেন? আমি একটি প্লেট বা বক্সের মতো কিছু, একটা প্লেট হিসেবে যেটা আমরা ব্যবহার করতে আচ্ছা। পারবো সেটা দেখাবো। এতে আমার লাগবে একটি কাগজের টুকরা, সেটা যে কোনো রকমের কাগজ হতে পারে, ক্যালেন্ডারের পেজ অথবা পুরনো তেলতেলে ম্যাগাজিনের পেজ হলেও চলবে। সেরকম পেজ দিয়ে প্রথমে আমরা কাগজের টুকরোটা যেমনই হোক না কেন, আমরা প্রথমে এটাকে স্কোয়ার করে নেব এবং এটি কেটে নেওয়ার পর এরকম দেখাবে, চতুর্ভুজের মতো, যেটা দৈর্ঘ্য এবং প্রস্থ দুটো সমান হবে। সেটাকে আমরা কোনাকুনি মিলিয়ে নেব, একটি ত্রিভুজের মতো আকৃতি আসবে। তারপর আরও একটি ছোট ত্রিভুজ তৈরি করব উল্টো দিকের দুটো কোণা মিলিয়ে। তারপর আমরা যেটা করতে হবে, এটা দুটো কোণা আছে ফ্রি, সেই ফ্রি দুটো কোণাকে উল্টো দিকে এনে একটি চতুর্ভুজের আকৃতি তৈরি করতে হবে। রং হলে চট করে আমরা তৈরি করে নিতে পারবো। উল্টো দিক থেকেও একই রকম ভাবে করব। তৈরি হয়ে গেল আমার একটি চতুর্ভুজের মতো শেপ, চার কোণা। এতে তিনটি পার্ট থাকবে, এক, দ্বিতীয় ভাগে দুটো অংশ এবং তৃতীয় ভাগে একটি অংশ। এখন আমি উল্টো দিক থেকে কাগজটাকে পেঁচাতে থাকবো ডায়াগনালি, কোনাকুনি ভাবে, যাতে মাঝের মাঝখান বরাবর দিয়ে ভাঁজটা শেষ হয়। হ্যাঁ, এবার আমি এমনভাবে কাগজটিকে ফোল্ড করব যাতে দেখতে বোঝাই না যায় যে ভেতরের দিকে কিছু ভাঁজ রয়েছে। উপর দিক থেকে দেখে সেটা বোঝাই যাবে না যে ভেতরের দিকে কোনো ভাঁজ রয়েছে। এবার আমি এটিকে এনভেলপের মতো করে স্কোয়ারের সেন্টারে ভাঁজটাকে মেলানোর চেষ্টা করব, যাতে উল্টো দিক থেকে এটি এনভেলপের মতো দেখায়। যেমন করে আমরা ভাঁজ করে বানাতে পারি কাগজ দিয়ে, সেরকম ভাবে দুই পিঠে আমরা একই রকম ভাবে কাজটা করব। এমন ভাবে করতে হবে যেন কোণাগুলো সুন্দরভাবে মিলে যায়। এবার আমি খামের যে দিকটা সোজা সেই অংশটাকে ফোল্ড করব, আবার এমন ভাবে ফোল্ড করব যাতে এখানে সমস্ত অংশ মিলে যায়। তৈরি হয়ে গেল আমার প্লেট বা বক্স, যেটাতে আমরা ইনস্ট্যান্টলি যে কোনো ধরনের খাবার পরিবেশন করতে পারবো। কোনো জাতীয় খাবার, অর্থাৎ আমরা চাচ্ছি এই কারণে এই বক্সটি জন্মদিন, ম্যারেজ ডে, যাদের বাসায় ধরেন কোনো সার্ভেন্ট নেই বা কাজ করার কোনো, হ্যাঁ, তাদের জন্য মনে হয় বেশি ভালো হবে। তো এখানে দুটো স্ট্যাপলার লাগিয়ে দিলে, আচ্ছা আমি কি সত্যি করে চেক করে দেখবো সত্যি সত্যি রাখা যায় কিনা? আমি জানতাম আপনি বিশ্বাস করবেন না, সেজন্য আমি একটু নরম দিয়ে, যেটা নুডলস বা পায়েসের মতো জিনিস দেখা যাচ্ছে, নুডলস আমরা ঢেলে দিতে পারছি না, হ্যাঁ, খুব সহজে। তাহলে আমাদের অনেক খরচ কমে গেল। আমরা সুন্দর একটা পরিবেশনের মাধ্যমে এবং ডিসপোজেবল একটা জিনিস আপনি অনুষ্ঠান শেষে আপনাকে এই কাজটি দেখানোর জন্য অনেক অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। আমাদের আলোচনার আজকের বিষয়বস্তু প্রাথমিক বিদ্যালয়ে উন্নতর শিক্ষা ব্যবস্থা এবং ইংরেজি শিক্ষার প্রসারে প্রতিবন্ধকতা কোথায়। আজকে আমাদের স্টুডিওতে গ্রাম থেকে একজন প্রাথমিক বিদ্যালয় শিক্ষিকা এসছেন এবং সিটি কর্পোরেশন এলাকা থেকে একজন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা আসছেন। চলুন প্রথমে আমরা তাদের সাথে পরিচিত হই। আপনার নাম? সুনীতি রানী দাস। আপনি কোথেকে এসছেন? রাউজান থানা থেকে। উনি রাউজান থানা থেকে এসছেন। আপনি? জয়নাব আক্তার খানম, সিটি কর্পোরেশন থেকে। উনি সিটি কর্পোরেশন এলাকা থেকে এসছেন। তো আপনারা তো আমাদের প্রথম বিষয়বস্তুটা বুঝতে পেরেছেন। আমি বলবো যে আপনারা শুরু করুন, আপনাদের প্রতিবন্ধকতাগুলো কোথায়। প্রথমে আমি আপনাকে জিজ্ঞেস করছি, সর্বজনীন প্রাথমিক শিক্ষা প্রকল্পে আমাদের বর্তমান সরকার অনেক পদক্ষেপ গ্রহণ করেছেন সবার জন্য শিক্ষা, এবং এই কিছুদিনের আগে অর্থাৎ গত 6 মাস আগে আমাদের স্কুলে এক অর্ডার আসছে যে আমাদের এক শিফট স্কুল চালু করতে হবে। এখন এক শিফট স্কুল চালু করতে গিয়ে
আমরা এখন অনেক বিপদের সম্মুখীন, কারণ আমাদের ওখানে তো গ্রাম পর্যায়ে বাচ্চা কাচ্চা অনেক। আচ্ছা, আপনাদের ক্লাসে কতজন ছাত্র থাকে এক একটা ক্লাসে? 95, 120, 135 এরকম। অর্থাৎ একটি ক্লাসে যদি 95 জন ছাত্র ছাত্রী থাকে, তাহলে একটি টিচারে আপনারা পড়ান? এখন তো এক শিফট স্কুল, এখন তো টিচার স্বল্পতা আছে, তারপর শ্রেণীকক্ষের অসুবিধা, এগুলি আমরা লেখালেখি করতেছি। সরকার আচ্ছা, আমাদের এগুলো আপনি বলছেন আবার এটা হচ্ছে বলতেছেন। একটা প্রধান কারণ, কারণ প্রধান অনেক কারণ। বাচ্চার মধ্যে একটা টিচারে কোনোভাবেই ওদেরকে পড়িয়ে আদায় করে কোনো কিছু ঠিক করতে না, পারবে না। আমরা তো সফল পাঠদান করতে পারিনি, আচ্ছা হচ্ছে না তাদের। আচ্ছা, আপনার এই ব্যাপারে আপনি কোন পয়েন্টটা ধরতে চান আমাদেরকে একটু বলবেন? আমাদের এখানে মনে করেন দারিদ্রতা, বৈষম্যতা, অবহেলা, আভিজাত্য, এগুলি। আচ্ছা, দারিদ্রতা বলতে আপনি কোন জিনিসটাকে একটু বুঝাতে চাচ্ছেন আমাদের? আমাদের প্রাথমিক বিদ্যালয়ে দরিদ্র ছেলেমেয়েরাই বেশিরভাগ পড়ালেখা আচ্ছা, আপনি করে। বলতে চাচ্ছেন এটা একটা বৈষম্য সৃষ্টি হয়েছে, মানে প্রাথমিক বিদ্যালয় বলতে আমরা সবাই দারিদ্রটাকে বুঝি। হ্যাঁ, দারিদ্র ছেলেমেয়েরাই বেশিরভাগ লেখাপড়া করে, পড়াশোনা তাদের করছে। মা বাবা তাদেরকে সেখানে ভর্তি করাই দেয়। কারণ প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি করাইতে কোনো রকমের পরীক্ষার সম্মুখীন হয় না, মানে এর কোনো জন্য যে কোনো সিস্টেম নেই ক্লাসে দেখে নির্দ্বিধায় আমাদের ভর্তি এই করাই সমস্যাটা দেয়। হচ্ছে, কোনো সিস্টেম হ্যাঁ, নেই দেখে। নির্দ্বিধায় ভর্তি করাই দেয়। আচ্ছা, তারা আমাকে বলবেন কি নিশ্চিন্ত থাকে। আপনারা এখন শুধু, আমি জানতে চাচ্ছি এটা আমরা প্রতিবন্ধকতা কিভাবে কাটাবো, এই কাটানোটা আপনার কোনো পয়েন্ট থাকলে আমাকে বলতে পারেন। হ্যাঁ, আমরা কাটাতে পারি। গরিব দুঃখী যে বাচ্চারা লেখাপড়া করে, অনেকে তো এরা মৌসুমী কাজে অভিভাবকদের সহযোগিতা করে। অর্থাৎ আপনি বলছেন মৌসুমী কাজে আমাদের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ছাত্রছাত্রীরা কিন্তু যায়, অভিভাবকদের সাহায্য করতে যায়। তাহলে এই সাহায্যটা কি আপনি স্কুল প্রাঙ্গণে করে মানে আপনার স্কুলের ফান্ড ক্রিয়েট করতে পারেন? একটা ফান্ড আমরা কিছু কিছু পারে। দেখেন, এখন আমরা আমাদের শিক্ষা পদ্ধতিটা হলো এখন শিশু কেন্দ্রিক, শিশু কর্মকেন্দ্রিক। এদেরকে নিয়ে যারা তৃতীয়, চতুর্থ, পঞ্চম শ্রেণীতে পড়ে, তারা যারা তাদের অভিভাবকদের সহযোগিতা করে, তাদের তো কিছু ধারণা আছে, তাদের নিয়ে যদি আমরা শীতকালীন শাকসবজির, আপনি বলতে চাচ্ছেন যাদের স্কুল, যাদের আচ্ছা। বিদ্যালয়ের আঙ্গিনা আছে, পর্যাপ্ত পরিমাণ আঙ্গিনা আছে, ওখানে তো আমরা কিছু করতে পারি। আচ্ছা, করার পরে যে এগুলো সেল করে যা Sell টাকাটা করে। আসবে ওটা স্কুল ফান্ডে থাকলে, স্কুল ফান্ডে থাকলে মানে গরিব গরিব ছেলেমেয়েদেরকে ছেলেদের চক, ডাস্টার, খাতা, বই, মানে পেন্সিল, কাপড় চোপড় এগুলো এগুলো আমরা কিছুটা চাহিদা দিতে পূরণ পারি। করা যায়। আচ্ছা, এর ব্যাপারে আপনার কোনো মতামত আছে? হ্যাঁ আছে, আমাদের ছেলেমেয়েরা লেখাপড়া করতে আসে, খাতা নাই, পেন্সিল নাই। ইংরেজি বিষয়টাতে আনুন। ইংরেজি বিষয়টা আমাদের ধরেন 1, 2 তে তো ইংরেজির কোনো রকমের বেশ জোর নেই। তারপরে ক্লাস 3 থেকে ক্লাস 5 পর্যন্ত আমাদের ইংলিশ গ্রামারের কোনো বালাই নেই। অর্থাৎ আপনি বলতে চাচ্ছেন গ্রামার যদি আমাদেরকে সরকার মানে এটা ওই অন্যান্য আপনি বলতে বিষয়ের মতো চাচ্ছেন অন্যান্য যদি- বিষয়ের হ্যাঁ, মধ্যে সরকার যদি Compulsory ইংরেজি করে দেয়। গ্রামারটা কম্পালসারি করে দেয় add করে প্রাথমিক দেয়, বিদ্যালয়ে, তাহলে আমরা- ইংরেজির হ্যাঁ, কিছু যে দুর্বলতাটা কিছুটা কাটিয়ে উঠে যাবে। কিছুটা কেটে উঠতে আচ্ছা, পারবে আমার কিন্তু আমাদের। সময় খুব স্বল্পতার কারণে আমাকে একটু শর্ট করতে হচ্ছে। আমার একটা সুযোগ হয়েছিল আমাদের পার্শ্ববর্তী দেশে একটা স্কুলে যাওয়া, সেখান থেকে আমি এগুলো সংগ্রহ করেছি। এখানে আমাদের বাংলাদেশি ছেলেরাই কিন্তু করেছে। দেখতে পাচ্ছেন এটা স্ক্রিন প্রিন্টের একটা টাওয়েল, এটা দেখতে পাচ্ছেন একটা সিরামিকের চায়ের কাপ প্লেট, আর এটি হচ্ছে মেটালের কাঠের দুল। এইসব জিনিস কিন্তু আপনারা বাংলাদেশে অনেক কিনতে পাওয়া যায়, দেখেছেন। যাই হোক, এদেরকে এগুলা কিন্তু প্রশিক্ষণের মাধ্যমে তৈরি করা হয় ওইসব স্কুলগুলাতে, এবং একটা ফান্ড ক্রিয়েট করা হয়। এই ফান্ডটা থেকে ওদের অনেক কিছু আপনার খরচ বহন করে। তা আমি আশা করব আপনারা একটু আগেও দেখেছেন কুটির শিল্পের ব্যবহার। আমরা এইসব কাজগুলো যদি করি, সরকার যদি এগুলো বাজারজাত করে, এবং বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানরা যদি এইসব বাজারজাতকরণের মধ্যে দিয়ে আমরা হয়তো প্রাথমিক শিক্ষা বিদ্যালয়কে একটা ভালো চিন্তা করতে পারি। আমাদের বৈষম্যতা দূর করতে হবে, আর আজকে মান উন্নয়ন হবে। আপনি কি বলেন, আজকে যে আমরা যারা এই আধুনিক আজকে স্কুলে আমরা এই যে পড়াচ্ছেন তারা শিক্ষা প্রাথমিক উচ্চ বিদ্যালয়ে মাধ্যমিক ঢুকবে। মাধ্যমিকে আমরা যে ব্যবস্থাটা দেখতে পাচ্ছি এখন, আশা করি এগুলি সবগুলো কাটিয়ে আমরা যাবে। ছাত্রছাত্রী সময় স্বল্পতার কারণে আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আপনারা অনেক দূর থেকে এসেছেন, আর ভবিষ্যতের জন্য আবারও কিছু বলার আশা রেখে আমি এখানে আজকের মতো শেষ করছি। ঘরোয়া অনুষ্ঠানে আপনারা সবাই অংশগ্রহণ করার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। দর্শক মণ্ডলী, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।